জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে নারী নেত্রীদের নেটওয়ার্ক গঠনের আহ্বান। কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। এই গাছতলা এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? পাবলিক ঠেকে দিচ্ছে। আমরা এখানে আসলে মাথাটা ফাটে আগে, তারপর আমরা টাকা দিয়েছি লেকোটা বাসা যায়। পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য নির্মূল না করে এজেন্সির মাধ্যমে দেয়া হচ্ছে বৈধতা। ক্ষুব্ধ সেবা গ্রহীতারা, মহাপরিচালকের সাফাই। 1.5 মাসের বেশি সময় পর ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ গেল বাংলাদেশের নাম। আজ থেকে ভ্রমণে লাগছে না হোটেল কোয়ারেন্টাইন। দেশে আজকে পড়া প্রবাসীদের স্বস্তি। লিভারপুলের ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক পর্ব শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, মহামারী মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতর থেকে বিস্তারিত জানিয়েছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের যে অধিবেশন, সেই অধিবেশনের মূল পর্ব কিন্তু বিতর্ক। এই বিতর্ক পর্বে রাষ্ট্র এবং সরকার প্রধানরা তারা বক্তব্য রাখেন। The United States intends to make a profound investment in research and innovation, working with countries at all stages of economic development to develop new tools and technologies to help us tackle the challenges of this second quarter of the 21st century. মূল বিতর্ক পর্ব সেটি শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৯টায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি এই যে উদ্বোধনী অনুষ্ঠান, বিতর্ক পর্বের যে শুরু, সেই শুরুর অনুষ্ঠানে কিন্তু তিনিও উপস্থিত রয়েছেন। আবদুল্লাহ শহীদ তিনি এই জাতিসংঘের ৭৬তম অধিবেশনের সভাপতিত্ব করছেন। শুরুতেই অ্যান্টনিও গুতেরেস তিনিও এখানে উপস্থিত আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই অধিবেশনে উপস্থিত রয়েছেন। আগামীকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে। মঙ্গলবার যে বিকেলবেলায় যুক্তরাষ্ট্রের যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে একটি বৈঠক, এই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের যে বিতর্ক পর্ব, তাতে রাষ্ট্র এবং সরকার প্রধানরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বক্তব্য রাখেন এবং তার বক্তৃতায় সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তার সরকারের ভূমিকার কথা এবং তার সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। শেখ হাসিনা বলেন, এই নেটওয়ার্ক লিঙ্গ সমতা নিশ্চিত করতে চালিকা শক্তি হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি আরও বলেন, নেটওয়ার্ক গঠন হলে তা নারী ক্ষমতায়নে ব্যাপক ভূমিকা রাখবে। বৈঠকে তিনি বিশ্ব নেতাদের সামনে 3টি প্রস্তাবও রাখেন লিঙ্গ সমতা নিশ্চিত করতে, যেগুলো সঠিকভাবে সমাধান করা প্রয়োজন। এছাড়া প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ আল খালিদ আল সাবাহ ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফম্যানের সঙ্গেও আলাদা বৈঠকে মিলিত হন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল লোটে প্যালেসের সামনে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে, এখন থেকে ঠিক 15 মিনিট আগে পররাষ্ট্রমন্ত্রী তিনি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক কর্মসূচি জাতিসংঘকে ঘিরে, সেই কর্মসূচি ব্যাপারে তিনি আলোকপাত করেছেন। প্রধানমন্ত্রীর আজকে প্রত্যেকটি কর্মসূচি সম্পর্কে আলাদা আলাদাভাবে তিনি বিস্তারিত সাংবাদিকদের সামনে তিনি তুলে ধরেছেন। সেই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,
ছিলেন পররাষ্ট্র সচিব, মাসুদ বিন মোমেন ছিলেন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, রাবাব ফাতিমা ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি, এহসানুল করিম। তারা অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমার পিছনে এই মুহূর্তে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এবং তার পেছনেই প্রধানমন্ত্রী সেই আবাসস্থল নিউ ইয়র্ক লোটে প্যালেস। সেই লোটে প্যালেসের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এবং আমি যেটি বারবারই বলছি যে এই হোটেলটি ঘিরে কিন্তু পুরো এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সেই নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ আছে, সেই নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে প্রেসিডেন্টকে নিরাপত্তা দানকারী যে প্রতিষ্ঠান সিক্রেট সার্ভিস, সেই সিক্রেট সার্ভিসের প্রতিনিধি রয়েছে। সিক্রেট সার্ভিস আমাদেরকে প্রতিজনকে চেক করে তারপরে প্রধানমন্ত্রীর আবাসস্থলে আমাদেরকে প্রবেশ করতে দিয়েছে। এই অবস্থায় আমরা এখন ব্রিফিং শেষে হোটেলের বাইরে এসে দাঁড়িয়েছি। আমি একে একে আজকে কথা বলবো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে। মোহাম্মদ সুলাইমান আলী, একটু বলবেন যে জাতিসংঘে আজকে অধিবেশনে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছেন। আজকে ডিবেট পর্ব ছিল যেখানে রাষ্ট্র এবং সরকার প্রধানদের বক্তব্য শুরু হয়েছে। বাইডেন আজকে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী সেই সেশনে ছিলেন। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সাইডলাইনে বাংলাদেশকে তিনি উপস্থাপন করছেন। আপনাদের একটু প্রতিক্রিয়া, অনুভূতিটা জানতে চাই। ধন্যবাদ হাসানুজ্জামান সাকিব ভাই, এবং ধন্যবাদ সময় টিভির কলাকুশলী এবং দর্শকবৃন্দ। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সুলাইমান আলী, প্রবাসী কল্যাণ সম্পাদক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের নয়নমণি, শান্তির বিশ্ব শান্তির অগ্রদূত আমাদের জননেত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংঘের অধিবেশনে নারী নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু কথা বলবো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। করোনা নিয়ে যে পরিস্থিতি বিশ্বব্যাপী, সেই করোনার ব্যাপারে একটি সুখবর আছে। কিছুক্ষণ আগেই পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন 85 লাখ নতুন টিকা যুক্তরাষ্ট্র থেকে যাবে, ফাইজারের টিকা যাবে, মডার্নার টিকা যাবে। এই ব্যাপারে আপনার অনুভূতি কি? বিশ্বের নারী সমতার প্রবক্তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জাতিসংঘের অধিবেশনে আসার প্রাপ্তি আজকে বাংলাদেশে ৭৬ লক্ষ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন যাচ্ছে। সেজন্য আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। ধন্যবাদ হাসানুজ্জামান সাকিব ভাই, সময় টিভিকে। আমি শুধু সংক্ষেপে একটা কথাই বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী নারীর যে ক্ষমতায়নের উন্নয়ন করেছেন, মাতা এবং শিশুর যে উন্নয়ন করেছেন, অনেকগুলো অ্যাম্বাসাডার নারী আছেন এবং বাংলাদেশে অনেক ডিসি এবং সারা দেশেই নারীদের যে ক্ষমতার উন্নয়ন করেছেন স্পিকার সহ, তাতে আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনাকে এটার উপরে নোবেল প্রাইজ দেওয়া যায়। এই জন্য আমি অনুরোধ জানাচ্ছি নোবেল প্রাইজ দেওয়ার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো, কৃষিবিদ আশরাফুজ্জামান। আশরাফুজ্জামান, একটু বলবেন আজকে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 18 কোটি মানুষের আশ্রয়স্থল যুক্তরাষ্ট্রে এসেছেন জাতিসংঘের 76তম অধিবেশনে। উনি আজকে নারীদের নিয়ে যে সমস্ত জাতিসংঘে আলোচনা করেন, নারীর ক্ষমতায়ন, এমনকি বাংলাদেশের ভ্যাকসিন সমস্যা নিয়ে যে আমাদের অনুদান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে এটা আনন্দের খবর। এমনকি জাননীয় চৌধুরীর দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। অনেক ধন্যবাদ। আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনিও বলেছেন যে বিশ্বব্যাপী যে করোনার টিকা যে দেয়া, সেই ব্যাপারে যুক্তরাষ্ট্র সহায়তা করবে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ুর যে ক্ষতিকারক প্রভাব, এই জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে তিনি একটি বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ চেয়েছেন, বলেছেন যে বাংলাদেশের সহায়তা করার জন্য। পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসেছে সেটি হচ্ছে যে কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের থেকে 85 লাখ নতুন টিকা বাংলাদেশে যাচ্ছে, এবং সেই টিকাটি হবে যুক্তরাষ্ট্র থেকে যাচ্ছে, সেই টাকাটি ফাইজারের হবে, এবং প্রাথমিকভাবে জানতে পেরেছি যে মডার্নার হবে। সেটি একটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুখবর। এই যে আজকে যে অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 76তম সাধারণ অধিবেশনে বাইডেন
আজকে বক্তব্য রাখলেন, সেই অধিবেশনে কিন্তু রাষ্ট্র এবং সরকার প্রধানরা কিন্তু বক্তব্য রাখা শুরু করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই অধিবেশনেই 24 সেপ্টেম্বর তিনি বাংলায় বক্তব্য রাখবেন। এখন সবাই তাকিয়ে আছে 2 বছর পর যুক্তরাষ্ট্রে এবং সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন, তিনি কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করেন এবং বিশ্ব নেতৃবৃন্দকে তিনি কি বলেন সেই দিকেই এখন সবাই তাকিয়ে আছে। পররাষ্ট্রমন্ত্রী যে ব্রিফিংটি দিয়েছেন সেই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের যে আজকের সফরসূচি, প্রধানমন্ত্রীর যে সফরসূচি এবং প্রধানমন্ত্রী যে দুটি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে যে দ্বিপাক্ষিক আলোচনার যে বিষয়বস্তু সেগুলো তিনি তুলে ধরেছেন। বিশেষ করে আবারও আমি আপনার মাধ্যমে শ্রেয়া সময় সংবাদের দর্শকদেরকে জানাতে চাই যে করোনার টিকা নিয়ে একটি ভালো সুখবর রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আরও 85 লাখ টিকা যাচ্ছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তিনি বলেছেন যে টিকা নিয়ে বাংলাদেশে আর কোনো সমস্যা নেই, সবাই বাংলাদেশের সব নাগরিক টিকা পাবেন। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাধারণ পরিষদ ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মসূচি, আজকে সেই কর্মসূচির বিস্তারিত এবং পররাষ্ট্রমন্ত্রী যে ব্রিফিং করেছেন তার সর্বশেষ খবর। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল ম্যানহাটন, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল লোটে প্যালেসের সামনে থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতির জন্য মুকুটমণি উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউটের গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস ও ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক তাকে এই উপাধি দেয়। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রাউন জুয়েল অর্থাৎ মুকুটমণি আখ্যা দেয়া হয়। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সময় ক্রাউন জুয়েল বা মুকুটমণি উপাধিতে ভূষিত করা হয়। Thank you very much. All the comments you made. সম্মেলনে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। You are inspiring us and we all want to wish you and all the people of Bangladesh a happy অধিবেশনে জেফ্রি স্যাক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, তার সঙ্গে এক হতে পেরে তিনি আনন্দে উদ্বেলিত। তিনি বলেন, তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যের অগ্রগতি বিশ্লেষণ করেন তখন দেখেন 2015 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রগতিতে বিশ্বে প্রথম হয়েছে। আর এ অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায়, এমনটাও উল্লেখ করেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও রাজনৈতিক পরিকল্পনা নির্ধারণে দলের হাইকমান্ডের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। 5 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গণমাধ্যমকে একথা জানান। এর আগে মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিকেল 4টায় শুরু হয় দলের হাইকমান্ডের সঙ্গে নির্বাহী কমিটির সদস্যদের একাংশের রুদ্ধদ্বার বৈঠক। দ্বিতীয় ধাপের এই সিরিজ বৈঠকের প্রথম দিন শেষ হয় প্রায় 5.5 ঘণ্টা পর। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব, জানান বেগম জিয়ার মুক্তি ও পরবর্তী রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করতেই দলের নেতাদের মতামত জানতে ধারাবাহিক এই বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আলোচনা করেছেন, গণতন্ত্রের পুনরুদ্ধার ব্যাপারে আলোচনা করেছেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন। এটাই ছিল আজকের আলোচনার বিষয়বস্তুগুলো। বৈঠকের আগে মঙ্গলবার দুপুরে একই স্থানে মির্জা ফখরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দলের নবগঠিত কমিটির সদস্যরা। এ সময় তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে গৃহে অন্তরীণ। আমাদের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। এই একটা অবস্থার প্রেক্ষিতে আমাদের যেটা দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে নিজেদেরকে সংগঠিত করে ঐক্য সৃষ্টি করে অতি দ্রুত নিজেদেরকে সংগঠিত করবে। গত 14 থেকে 16 সেপ্টেম্বর টানা 3 দিন প্রথম ধাপের সাংগঠনিক বৈঠক করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় বুধ ও বৃহস্পতিবারও নির্বাহী কমিটির বাকি সদস্যদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি।
আহমেদ সালাহিন, সময় সংবাদ, ঢাকা। নির্ঘুম সুইজারল্যান্ডের জুরিখ। জুরিখ শহরের মন হারানো সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। পাসপোর্ট অধিদপ্তরের বাইরে দালালদের দৌরাত্ম্য কমাতে না পেরে উল্টো এজেন্সির মাধ্যমে তাদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, গ্রাহকের সহায়তাকারী হিসেবে কাজ করবেন পাসপোর্ট অফিসের বাইরে কাজ করা ব্যক্তিরা। নীতিমালার আওতায় নির্দিষ্ট ফি নিয়ে গ্রাহকদের সেবা দেবে এই এজেন্সি। খলিলুর রহমানের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। ধানমন্ডি থেকে আগারগাঁও এসেছেন 50 ঊর্ধ্ব শাহাবুদ্দিন আহমেদ। উদ্দেশ্য পাসপোর্ট তৈরি, কিন্তু আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন বিশাল কর্মযজ্ঞের পাসপোর্ট অফিসের ভবনে না যে আশ্রয় নিয়েছেন ভবনের সামনে গাছতলার দোকানে। পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন রকম সেবা বিনামূল্যে পাওয়ার নিয়ম থাকলেও টাকার বিনিময়ে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ সারছেন তিনি। যাতে নির্ভুল হয় সেই জন্যই ওদের সাহায্যটা নিচ্ছে। পাসপোর্টের ফর্ম পূরণ, জমা দিয়ে ছবি তোলা ও বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো সাধারণ এবং অত্যাবশ্যকীয় কাজের জন্য দালালের সহায়তা নেন সেবা প্রত্যাশীরা। পাসপোর্ট অফিসের বাইরের চিত্রটা এমনই। আর অধিদপ্তরের কর্মযোগের বিপরীতে একটি টেবিল আর একটি ল্যাপটপে মিলছে পাসপোর্টের সব সমস্যার সমাধান। এজন্য গুনতে হয় টাকা। কিভাবে করতে হয় এটা আমরা জানি না, সেই জন্য আগে ওরা আবার জানে, সেই জন্য ওদের কাছে আসছে। এই গাছতলা এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? স্বাধীনতার পর প্রতিষ্ঠিত পাসপোর্ট অধিদপ্তরের উন্নয়ন হয়েছে নানামুখী। বৈশ্বিক চাহিদায় বাংলাদেশও প্রবেশ করেছে ই পাসপোর্ট যুগে। আর এই পুরো যাত্রাপথে বিস্ফোরণ মতোই রয়ে গেছে দালাল চক্রের দৌরাত্ম্য। সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নানা সময় চালানো হয়েছে দালাল বিরোধী অভিযান, কিন্তু সময় পরিক্রমায় এসব দালালদেরই দেওয়া হচ্ছে বৈধতা। কাস্টমারকে সার্ভিস দিতে আমাদের ভালো লাগে। কিছু কিছু কাস্টমার আছে হয়রানি হয় দালালের ক্ষেত্রে। সঠিকভাবে আমরা ফর্ম ফিল আপ করে দিই, তারপর তারা ব্যাংক জমা দিয়ে পাসপোর্ট অফিসে যায়। পুলিশে বিভিন্ন ঝামেলা করে ফুটপাতে বসার কারণে। তবে দীর্ঘদিন এই কাজের সাথে জড়িতদের বৈধতার প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেবা গ্রহীতাদের। পাসপোর্ট অফিসের সামনে কত দালাল ঘুরে, এটা কি এমনি ঘুরে? পাবলিক ঠেকে দিচ্ছে। আমি আপনার মাথাটা ফাটাই দিচ্ছি, আপনি হসপিটাল যায় ডাক্তার দেখাবেন না? আমরা এখানে আসলে মাথাটা ফাটাই আগে, তারপর আমরা টাকা দিয়েছি, লেখ করে বাসা যায়। রাস্তার পাশে তারা কম্পিউটার কাজ করে, তারা সিন্ডিকেট করা জড়িত। অলরেডি পাসপোর্টের সবাই, এই আনসারকন স্টাফন সবাই এই টাকার সাথে জড়িত। নাগরিকদের অধিকাংশ যখন দালাল মুক্ত সেবা প্রত্যাশা করেন, তখন পাসপোর্ট অধিদপ্তরের দাবি এর মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কমবে দুর্ভোগ। এটা আমি পুরোপুরি দালাল বলবো না। এই সাহায্যটা যদি পজিটিভ দিকে হয়, একটা অর্থের বিনিময়ে, এটা, কিন্তু তারপরও এই জিনিসটাকে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করে নিয়ে আসার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, বাট আমরা এখনও মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব দেয়নি। আমরা এটা আরও আলোচনা করব, এটা কিভাবে এই কাজটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়। বর্তমানে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে সড়কেই অর্ধশতাধিক দোকানে এই কাজে যুক্ত রয়েছেন 5 শতাধিক মানুষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনার 15 দিন পেরিয়ে গেলেও বিমানবন্দরে করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা হয়নি এখনও। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর জায়গা পরিদর্শনে গিয়ে 2 মন্ত্রী জানালেন নতুন সিদ্ধান্তের কথা। কার পার্কিংয়ের ছাদে নয়, বিমানবন্দরের ভেতরেই বসবে ল্যাব। সময় লাগবে আরও অন্তত 1 সপ্তাহ। সময়ক্ষেপণের দায় গিয়ে পড়েছে সিভিল এভিয়েশনের ওপর। আর তারা বলছে, এতদিন জায়গা নির্দিষ্ট না হওয়াতেই এই দেরি। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পেরিয়ে গেছে 15 দিন, কিন্তু বিমানবন্দরে প্রবাসীদের কোভিড পরীক্ষা ল্যাব বসানোর জন্য নির্ধারিত স্থানে এখনও নেই অবকাঠামো স্থাপনের তোড়জোড়। দীর্ঘসূত্রিতার এমন অবস্থায় মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শনে বিমানবন্দর যান স্বাস্থ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘণ্টাখানেক বৈঠকের পর সরকারের 2 মন্ত্রী জানালেন, নির্ধারিত স্থান কার পার্কিংয়ের ছাদে ল্যাব বসানোর অবকাঠামো তৈরিতে লাগবে আরও কিছু সময়। তাই আপাতত বিমানবন্দরের ভেতরেই বসানো হবে ল্যাব। যদি এরা ওদের কথার মধ্যে যদি ঠিক থাকে, তাহলে আশা করি এই সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে। এ সময় কালো তালিকাভুক্ত 2টি প্রতিষ্ঠানকে ল্যাব বসানোর অনুমতি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। পরে রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, সিভিল এভিয়েশন ল্যাব বসানোর জায়গা না দেয়ায় এতদিন আটকে ছিল কাজ। মন্ত্রী যে ল্যাবের কোন জায়গায় ল্যাব বসবে এটা দেখার কথা না, তারপরেও আমরা যা দেখেছি
এবং সেই জায়গা আমরা নিয়েছি। তবে দুই মন্ত্রীর দেয়া নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে ল্যাব বসানোর আনুষঙ্গিক কাজ শুরু হয় বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। এটা যেহেতু একটু দেরি হচ্ছে, এখন আমাদের টোটাল এফার্টটা দুই ভাগে হচ্ছে, একটা হলো এটা ভিতরে করতে হচ্ছে, আর একটা হলো বাইরে করতে হচ্ছে। এদিকে আরব আমিরাত বিমানবন্দরে র্যাপিড পিসিআরে কোভিড পরীক্ষার শর্ত দিলেও আপাতত আরটিপিসিআরই হতে যাচ্ছে পরীক্ষা। এতে কাজে ফেরা নিয়ে সংশয়ে প্রবাসীরা। আমরা আর কত বিশ্বাস করব, ওনাদের জন্য আমরা আজ তো বসে রয়েছি। নেপালের মতন 2 দিনে আপনার র্যাপিড টেস্ট সেরা যদি বসাইতে পারে, বাংলাদেশ কেন পারে না? গত মাসে বিমানে চড়ার 6 ঘন্টা আগে প্রবাসী শ্রমিকদের কোভিড পরীক্ষার শর্ত দেয় সংযুক্ত আরব আমিরাত, যে কারণে বিমানবন্দরে ল্যাব না থাকায় অনিশ্চয়তায় পড়ে যায় প্রবাসীদের কর্মস্থলে ফেরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, আগামী মাসে চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে পায়রা সেতু। নতুন মাত্রা পাবে বরিশাল পটুয়াখালী মহাসড়ক। ফেরি পারাপার ছাড়াই আসা যাবে ঢাকায়। টার্গেট বহুতল ভবনের কর্পোরেট অফিস। গ্রাহক সেজে 7 দিন পর্যবেক্ষণ, তারপর দিনক্ষণ ঠিক করে মিশন। মাত্র কয়েক সেকেন্ডেই যে কোনো ডিজিটাল লক খুলতে পারদর্শী চক্রটি। 7 সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরার প্যারাডাইস টাওয়ারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভবনটির মূল ফটক দিয়ে ঢুকে লিফটে উঠছে দুজন। 8ম তলায় নেমে সিঁড়ি বেয়ে 9ম তলায় উঠে যান তারা। ঘণ্টা দুয়েক পর ভবনটির একাধিক প্রতিষ্ঠানে চুরি শেষে নিজেদের জামা কাপড় পরিষ্কার করছেন 3 জন। তারপর 8ম তলায় নেমে লিফট ব্যবহার করে নিচে চলে যান তারা। ক্যামেরা নিয়ে গেছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, আর আমাদের ক্যাশ টাকা নিয়েছে মোর দেন 6 লাখ। এরকম আরও কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজে একই চক্রের সদস্যদের রাজধানীর সুউচ্চ ভবনে চুরি করতে দেখা যায়। ফুটেজ বিশ্লেষণ করে চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বহুতল ভবনের কর্পোরেট অফিস তাদের মূল টার্গেট। হেক্সোব্লেড, রেঞ্জ আর স্ক্রুড্রাইভার দিয়ে 10 সেকেন্ডেই খুলে ফেলে যে কোনো ডিজিটাল লক। প্রতিষ্ঠানে কখনো তারা গ্রাহক সেজে যায়, ওই বিল্ডিংয়ে যতগুলো এক্সিট এন্ট্রি পয়েন্ট আছে কখনো অফিসটা বন্ধ হয়। আনুমানিক 7 দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পরই তারা চুরির কাজে হাত দেয়। ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরে কয়েকশো চুরির সঙ্গে জড়িত চক্রটির প্রধান নাসির পলাতক। দলের কেউ গ্রেফতার হলে তাদের জামিনের ব্যবস্থা করতে আইনজীবী প্যানেল রয়েছে তার। 60টি মামলা, তদন্তাধীন মামলা যেগুলো ক্লু পাওয়া যায়নি ইতিপূর্বে, সেগুলো উদ্ঘাটন হয়েছে ইতিমধ্যে। তারাই করেছে, স্বীকার করেছে, এবং অনেকগুলো আমরা তথ্য প্রমাণও পেয়েছি। বহুতল ভবন কেন্দ্রিক চুরি নিয়ন্ত্রণে নাসিরকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আনা নেয়ার নামে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 10। এ সময় জব্দ অ্যাম্বুলেন্স থেকে 31 কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্স থামানো হয়। তল্লাশি চালিয়ে রোগীর বেডের ভেতরে বিশেষ কায়দায় লুকানো 31 কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা জানায়, বিপুল পরিমাণ গাঁজা কুমিল্লার 14 গ্রাম থেকে রাজধানীতে আনা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব। এছাড়া রাজধানীর গোলাপবাগ ও কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় 2টি আলাদা অভিযানে 206 বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। আটক করা হয় 3 জনকে। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে বাকি মাত্র 5 মাস, তাই আগামী 3 মাসের মধ্যেই মেয়াদোত্তীর্ণ নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইসি সূত্র বলছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, 64টি জেলা পরিষদ ও 3000-এর বেশি ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। শেষ সময় তাই আস্থার সংকট থেকে মুক্তি পেতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রাণপণ চেষ্টা চালানোর পরামর্শ নির্বাচন বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। নানা আলোচনা সমালোচনা, আস্থা অনাস্থার লড়াইয়ে 5 বছর পার হতে চলল বর্তমান নির্বাচন কমিশনের। শেষ সময়ে এসে মেয়াদোত্তীর্ণ নির্বাচনগুলোর দিকে এখন নজর তাদের। বড় কোনো নির্বাচন বলতে ইসির সামনে এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ডিসেম্বরের মধ্যেই এই সিটিতে ভোট আয়োজনের কথা ভাবছে ইসি। রয়েছে দেশের 64 জেলা পরিষদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও। আরও আছে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু পৌরসভা ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ যে সিটি কর্পোরেশনের কথা বলেছেন যে তফসিল কবে নাগাদ হতে পারে, সেটিও মাননীয় কমিশন বসে সিদ্ধান্ত নেবেন। প্রিলিমিনারি একটি সিদ্ধান্ত এইরকম, অর্থাৎ এরকম চিন্তা করছে যে এটি আমরা ডিসেম্বরের মধ্যে করার ইচ্ছে রাখে।
দেশের প্রায় 4000 ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে 102 ইউপির ভোট শেষ। বাকি সব ইউনিয়নের ভোট অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নুরুল হুদা কমিশন। অক্টোবর থেকে আমরা ডিসেম্বরের মধ্যে অলমোস্ট সবগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করব। সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করতে চায় ইসি। এরপর বিদায়ের প্রস্তুতি। দেখতে দেখতে একেবারে শেষ সময় চলে এসেছে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন 5 সদস্যের এই নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের মেয়াদ শেষ হলেও এবছরের ডিসেম্বরের মধ্যেই প্রায় 3500 নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি। আর এটাই তাদের চূড়ান্ত পরীক্ষা। নির্বাচন বিশ্লেষকরা তাই বলছেন, শেষ ভালো যার সব ভালো তার। সাবেক নির্বাচন কমিশনার বলেন, শেষ নির্বাচনগুলো অন্তত সম্পন্ন হোক সুষ্ঠুভাবে, তাতে যদি এই কমিশনের প্রতি মানুষের আস্থার সংকট কিছুটা কমে। এটা যেহেতু তাদের শেষ দিকের নির্বাচন, এগুলোকে আরো ভালোভাবে করতে পারলে সুনাম নিয়েই তারা যাবেন। এরপরে তো আর সুযোগ পাবেন না, যদি বিরূপ সমালোচনা আসে তাহলে এগুলোকে সংশোধন করার সুযোগ পাবেন না। নির্বাচন কমিশন সূত্র বলছে, এ মাসের মধ্যেই দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন সহ স্থানীয় সরকারের বেশ কিছু প্রতিষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইভালি রাসেলকে ফের একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তবে তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে রাসেলের মুক্তির দাবিতে আদালত এলাকায় মানববন্ধন করার চেষ্টা করলেও দাঁড়াতে দেয়নি পুলিশ। 3 দিনের রিমান্ড শেষে ইভালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে হাজির করা হবে। এই খবরে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শখানেক ব্যবসায়ী। তারা রাসেলের মুক্তির দাবি জানান। কিছুক্ষণ মানববন্ধন করলেও বিচার কার্যক্রম স্বাভাবিক রাখতে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়। একদিনে 1 ঘন্টায় যদি রাসেল 65,000 ফোন বিক্রি করতে পারে, পার ফোন পিস যদি 1000 টাকা লাভ হয়, 6,50,000 টাকা 1 ঘন্টায় তার লাভ আসে, তাহলে সে প্রতিদিন যদি এইভাবে আসে তাহলে সে কি আমাদের টাকা দিতে পারবে না? অবশ্যই পারবে। 5টা মাস আমাদের সময় দেন, যদি সে ঘুরে দাঁড়াতে না পারে তাহলে আপনারা যে আইন আপনারা দিবেন সেই আইন আমরা মাথা পেতে নেব। নিঃশর্ত মুক্তি চাই, আমাদের আশা আকাঙ্ক্ষা। যদি রাসেল ভাই মুক্তি পায়, ইনশাআল্লাহ এই ইবিলি ঘুরে দাঁড়াবে। মঙ্গলবার বেলা 1:30টার দিকে রাসেল ও তার স্ত্রী শামীমাকে আনা হয় আদালতে। এদিন গুলশান থানার মামলায় ফের রিমান্ড না চাইলেও ধানমন্ডি থানার প্রতারণার আরেক মামলায় দুইজনেরই 7 দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে রাসেলের 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়, আর রিমান্ড ও জামিন আবেদন খারিজ হয়ে যায় তার স্ত্রীর। রাষ্ট্রপক্ষ বলছে, গ্রাহক প্রতারণার সঙ্গে আর কে কে জড়িত তা জানতেই এ রিমান্ড। অন্যান্য আসামি আছে, সেই আসামিরা পলাতক আছে, তাদের নাম ঠিকানা এবং তারা কোথায় আছে সেগুলো শনাক্ত করার জন্য, সঠিক ঘটনা উদ্ঘাটনের জন্য তো রিমান্ডের প্রয়োজন। টাকা পাবে কি না পাবে সেটা পরের বিষয়। একজন গ্রাহকের মামলায় গত বৃহস্পতিবার মোহাম্মদপুর বাসা থেকে ই-কমার্স প্রতিষ্ঠানের সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমাকে গ্রেফতার করে র্যাব। পরে ব্রিফিংয়ে র্যাব জানায় 1000 কোটি টাকা দায় রয়েছে ইভ্যালির। 3 মাসের মধ্যে দেউলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইভালি অরেঞ্জ কেলেঙ্কারির পর গ্রাহকদের সুরক্ষায় নির্দেশনা দিলেন দেশের উচ্চ আদালত। চটকদার, লোভনীয় আর অসত্য তথ্য দিয়ে করা বিজ্ঞাপন বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কেন বেআইনি হবে না জানতে চেয়েছেন আদালত। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল জানান, ই-কমার্স ব্যবসার প্রতারণা ঠেকাতে শিগগিরই নীতিমালা ও আইন করা জরুরি। মাধ্যমে ইভ্যালিতে অর্ডার করছিলাম, দিয়ে গেছে। চটকদার এমন বিজ্ঞাপনকে পুঁজি করে অল্প সময়ের মধ্যে লাখ লাখ ক্রেতা ও গ্রাহকের দোরগোড়ায় পৌঁছায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। কিন্তু পণ্য বাবদ গ্রাহক ও বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে 300 কোটি টাকা নেয়ার পরও তা ফেরত দেয়নি প্রতিষ্ঠানটি। একই কৌশলে গ্রাহকের 1100 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আরেক ই-কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জের বিরুদ্ধেও। মঙ্গলবার জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে দেশের উচ্চ আদালত জানালেন, ভোক্তা গ্রাহকদের আকৃষ্ট করতে চটকদার, লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। ফ্রডুলেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যেসব টেলিকাস্ট হচ্ছে, এসব কেন বন্ধ করা হবে না? মাননীয় আদালত 3টা টার্মসে এই রুল ইস্যু করেছে, 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
হাইকোর্ট রুলে অসত্য বিজ্ঞাপন দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দিয়েছেন। উচ্চ আদালতের এমন নির্দেশনার পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সময় সংবাদকে জানান, ই কমার্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ভয়ঙ্কর প্রতারণা ঠেকাতে আইন প্রণয়ন জরুরি। ই কমার্স আমার মনে হয় বাংলাদেশে এটা যখন প্রচলিত হচ্ছে, গাইডলাইন এবং আইনটা প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় আইনটা করতে হবে। ই-ভ্যালি ও ই-অরেঞ্জের প্রতারণার জন্য গ্রাহকদের অসচেতনতা ও অহেতুক লোভকেও দায়ী করেন অ্যাটর্নি জেনারেল। ক্রেতা যারা, তাদেরকে সাবধানতার সাথে এটা দেখতে হবে এবং তারা কিন্তু বুঝতে হবে যে আমরা এটা কিনতে যেয়ে আমরা এই সস্তা দামটা পাবো কিভাবে। গ্রাহকের ৩৩৮ কোটি ৬২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ই-ভ্যালির বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। চলছে মামলা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাভারে ই-ভ্যালির ওয়্যারহাউস থেকে মূল্যবান মোবাইল প্রোডাক্টস এক কর্মচারীর শ্বশুর বাড়িতে স্থানান্তরের অভিযোগ উঠেছে। 2 দিন ধরেই প্রতিষ্ঠানের কর্মচারী মোজাম্মেল হোসেনের শ্বশুরবাড়ির লোকজন এ নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে দাবি তাদের। অবশ্য মালামাল পুনরায় ওয়্যারহাউসে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় ই-ভ্যালি কর্তৃপক্ষ। এদিকে লাখ লাখ টাকা বিনিয়োগ করে বিপাকে পড়েছেন বলে জানান ই-ভ্যালির গ্রাহকরা। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ই-ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান তার স্ত্রী শামিমা নাসরিন র্যাবের হাতে আটক হওয়ার পর 16 সেপ্টেম্বর তার বড় ভাই গভীর রাতে সাভারের ওয়্যারহাউসে রাখা মালামাল সরিয়ে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এমন সংবাদে গণমাধ্যম কর্মীরা ই-ভ্যালির কর্মচারী মোজাম্মেল হোসেনের শ্বশুরবাড়ি হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় ভিড় করেন। মোজাম্মেল হোসেনের স্বজনরা জানান, এ ঘটনায় বিড়ম্বনার শিকার হন তারা। পরে ওই মালামাল ই-ভ্যালির ওয়্যারহাউসেই ফেরত নিয়ে যাওয়া হয়। ওনার ওয়্যারহাউস হলো পিঙ্ক ফুড, সমস্যা হলে ওনার ওয়ার হাউসে যাব সবাই, কিন্তু ওনার কাস্টমাররা সবাই আমার বাড়িতে এসে মাল খুঁজতেছে। লোক খালি আমার বাড়ি খালি যে অত্যাচার করতেছে বলার বাইরে। কেউ টাকা চাই ভাই, আমার হাজবেন্ড চার দোকান করে, আমি টাকা দিব করতে নেই। সাভারের বালিয়ারপুরে ই-ভ্যালির মালিক রাসেলের বড় ভাই মোহাম্মদ হাসানের বাড়িতে বক্তব্য নিতে গেলে তাকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা জানতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ম্যানেজার একটি ভিডিও বার্তায় বিভিন্ন প্রোডাক্ট ওয়্যারহাউসে আছে বলে জানান। যে মালামাল বাইরে পাঠানো হয়েছিল তা আবার ওয়্যারহাউসে ফিরিয়ে আনার প্রয়োজনীয় কাগজপত্র সময় সংবাদকে পাঠায় ই-ভ্যালি কর্তৃপক্ষ। গত শনিবার দিন বিকেলবেলা আমরা ওয়্যারহাউসে লিঙ্ক করাইছি এবং সব মোবাইল আমাদের এই রুমের মধ্যেই আছে। কোনো প্রোডাক্ট বাইরে বিক্রিও হয় নাই, কোনো ডেলিভারি দেওয়া হয় নাই। কিছু প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়েছে, বাকি সব মোবাইল এখানে আছে। এত কিছুর পরও সাভারে ই-ভ্যালির গ্রাহকরা প্রতিদিনই ওয়্যারহাউসের সামনে ভিড় করছেন, যাদের অধিকাংশই কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। লাখ লাখ টাকার বিনিময় করে বিপাকে পড়েছেন বলে জানান তারা। ই-ভ্যালিতে আমার অর্ডার ছিল প্রায় 2 লক্ষ টাকার মতো। তো এই ওয়্যারহাউসে আসছিলাম আর কি, যে এখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা। ব্যবসা রানিং থাকুক, আমরা কিছু আর কি গ্রাহকরা যে টাকাগুলো দিচ্ছিল সেগুলো আর কি মোটামুটি যাতে ফেরত পায়। ই-ভ্যালির এমডি রাসেলের স্থায়ী নিবাস সাভারের বালিয়ারপুরে। বেশ কয়েক বছর আগে তিনি একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করলেও পরবর্তীতে ই কমার্স ব্যবসা শুরু করেন। সময় সংবাদ, সাভার। ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের নামে চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে যশোরে। মামলাটি আমলে নিয়ে আসামিকে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন আদালত। গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে মামলা করেন চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের তরফদার মোহাম্মদ মোশাহিদুর রহমান। মামলার অভিযোগে বলা হয়েছে, ই-ভ্যালির এমডি পণ্য দেওয়ার কথা বলে টাকা নিলেও পণ্য সরবরাহ করেননি। পরবর্তীতে গত 25 জুলাই বাদীকে ন্যাশনাল ব্যাংকের 1,77,000 টাকার চেক দেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিসঅনার হয়। আইনজীবীরা জানান, আদালত মামলাটি গ্রহণ করে আগামী 3 নভেম্বর আসামিকে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন। ভোটের সময় আরও থাকছে, করোনার 2 ডোজ টিকা গ্রহণকারীদের দেহে 99% অ্যান্টিবডি তৈরি। প্রথম ডোজ নেয়াদের 62%, 6 মাস পর কমতে থাকে রোগ প্রতিরোধ সক্ষমতা। চট্টগ্রামে গবেষণা। একক নামে 15 লাখ টাকার ওপর সঞ্চয়পত্রে বিনিয়োগের সুদের হার কমালো সরকার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। কেবলমাত্র নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রেই কার্যকর হবে এর সুদ হার। তবে অর্থনীতিবিদরা বলছেন, করোনাকালে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর সিদ্ধান্ত সঠিক নয়।
বাড়তি সুদ আর বিনিয়োগের নিরাপত্তার বিবেচনায় অনেক গ্রাহকই সঞ্চয়পত্র বেছে নেন। করোনাকালে গত অর্থবছরে 1,12,000 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়, যেখানে সুদ ও আসল বাদে নিট বিনিয়োগ ছিল 42,000 কোটি টাকা। সরকারের লক্ষ্যমাত্রার তুলনায় যা দ্বিগুণেরও বেশি। এখাতে সুদের বোঝা কমাতে অনেক দিন ধরেই ভাবনা চিন্তা চলছিল। অবশেষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিনিয়োগের 4টি স্তরে সুদের হার হবে আলাদা। 15 থেকে 30 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে বাংলাদেশ সঞ্চয় স্কিমে মেয়াদ শেষে সুদের হার করা হয়েছে 10.3%, যা আগে ছিল 11.28%। একই অঙ্কের বিনিয়োগে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক স্কিমে 10%, পেনশনার স্কিমে 10.75%, পরিবার সঞ্চয়পত্রে 10.5%, ডাকঘর সঞ্চয়ী মেয়াদি হিসাবে 10.3% সুদ পাবেন গ্রাহকরা। 30 লাখের ওপরে বিনিয়োগে সুদের হার কমেছে আরও 1% হারে। 50 লাখের ওপর বিনিয়োগে প্রবাসীদের বন্ডে মুনাফা কমেছে আরেক ধাপে। এত তাড়াতাড়ি সঞ্চয়পত্রে মুনাফার হারে এইরকম সংশোধনী নিয়ে আসাটা উচিত হয়নি। আর একটু দেখে করোনার থেকে অর্থনীতি আবার ঘুরে দাঁড়ানোর পরে পরিস্থিতি বিবেচনা করে তখন কিছুটা যদি সংশোধনী নিয়ে আসা যেত, তাহলে সেটা আসলে অর্থনীতির জন্য এবং দেশের জনগণের জন্য ভালো হতো। আসলে সঞ্চয়পত্রটা কিন্তু সর্বশেষ জায়গা যেখানে আসলে ঝুঁকিমুক্ত বিনিয়োগের কথা চিন্তা করেন যারা সঞ্চয়পত্রে টাকা রাখেন। নতুন জারি হওয়া প্রজ্ঞাপনে ডাকঘর সঞ্চয়ী সাধারণ হিসাব, ইউএস ডলার প্রিমিয়াম ও ইনভেস্টমেন্ট বন্ডের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। 15 দফা দাবিতে সারা দেশে 72 ঘন্টার কর্মবিরতি পালন করছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। এতে ব্যাহত হচ্ছে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রি। এদিকে এই সংকটের দ্রুত সমাধান না হলে দীর্ঘমেয়াদে রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা জানিয়েছে বিজিএমইএ। মঙ্গলবার সকাল 6টা থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছে জরুরি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান। কারণ 24 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত 72 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তাদের দাবি, নতুন ড্রাইভিং লাইসেন্স দেয়া ও নবায়ন করা সহ সড়কে নানামুখী হয়রানি বন্ধে দীর্ঘদিনেও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়েছে এমন কর্মসূচি দিতে। এবার সমাধান না এলে আরো বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। যেটা ডেট ফেল হয়েছে সেটা রেনু দেয় না, আর নতুন কোনো লাইসেন্স দেয় না। 10 কিলো একটা গাড়ি আবার রেনু শিখে দেয়। এনে কাগজপাতি সেকেন্ড নামে হয়রানি, নির্যাতন, টাকা। ওনারা সমস্যা আমরা চিহ্নিত করছি। যদি আমাদের এই দাবি এই 72 ঘন্টার মধ্যে মানা না হয়, আমরা লাগাতার আন্দোলন দিতে আমরা। করোনা ধাক্কা সামলে যখন স্বাভাবিক হতে শুরু করেছে রপ্তানি আদেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড, তখন আবারও বাংলাদেশকে ভাবমূর্তি সংকটে ফেলতে পারে এরকম কর্মসূচি। এমন আশঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর। আমাদের সেক্টরটা একটা টাইম বাউন্ড সেক্টর, আমাদের বায়ারদের টাইমে আমাদের চলতে হয়। বাংলাদেশে পরিবহন ক্ষেত্রে কর্মবিরতি আছে 72 ঘন্টা। এটা যদি রং মেসেজ চলে যায়, যেভাবে বায়ার আসছিল, আমাদের মনে হয় না কোনো বায়ার জেনে শুনে আবার এখানে কাজ দেবে। সরকার তাদের সাথে বসে একটা সিদ্ধান্তে আসা উচিত। এই কর্মবিরতি চলমান থাকলে টিসিবির সুলভ মূল্যের পণ্য বিক্রির স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হবে না বলে জানিয়েছে সংস্থাটি। আমাদের সব ডিলারের নিজস্ব ট্রাক নেই। যদি এরকম ধর্মঘট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে স্বাভাবিক ফ্লো ট্রাক ডিস্ট্রিবিউশনে, সেই ফ্লোটা ব্যাহত হবে, এটা নিঃসন্দেহে। দাবির যৌক্তিকতা বিবেচনায় সরকার দ্রুত সমাধান করবে এই কর্মবিরতির এমন প্রত্যাশা শ্রমিকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও 15 দফা দাবিতে 72 ঘন্টার কর্মবিরতি শুরু করেছে ট্রাক, লরি এবং প্রাইম মুভার চালক শ্রমিকরা। এই কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি অনেকটা বন্ধ হয়ে গেছে। প্রভাব পড়তে শুরু করেছে দেশের আমদানি রফতানি বাণিজ্যে। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পণ্য ও কন্টেনার বহনকারী এসব যানবাহনের চালক ও শ্রমিকেরা কর্মবিরতির অংশ হিসেবে বন্দরের সামনে রাস্তায় নেমে মিছিল সমাবেশ করে 15 দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে তারা। আর এতেই চট্টগ্রাম বন্দরের পণ্য ডেলিভারি মারাত্মকভাবে ব্যাহত হয়। আমদানিকৃত পণ্য নিতে কোনো ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি বন্দরে যেমন ঢুকতে পারেনি, তেমনি গতরাতে পণ্য ডেলিভারি নিতে বন্দরে ঢোকা গাড়িগুলোও বের হতে পারেনি। আমি যে ওই যে হালকা লাইসেন্স নিয়ে রাস্তায় যদি বের হয়, আমাদেরকে মামলা দেওয়া হচ্ছে। এই ইস্যুটা দেখাইয়া আমাদেরকে বলে 5,000 10,000 টাকা দাও, তখন যদি আমরা টাকা না দেই তখন আমাদেরকে মামলা করে দেয়। 2018 আইন এটা স্থগিত করতে হবে। আমার বন্দরের স্মার্ট কার্ড
এটা স্টপ রাখতে হবে। অভিযোগ উঠেছে জাহাজের হুক পয়েন্টে লরি না যাওয়ায় জাহাজ থেকে কন্টেনার নামানো যাচ্ছে না। এ নিয়ে ক্ষতির মুখে পড়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমনিতেই তো ব্যবসায়ীরা সাফার করছে এই ফ্রেট রেটের কারণে। একটা জাহাজের ডিলে সেলিং হবে, পোর্টের ক্ষতি হবে এবং এক্সপোর্টাররা ক্ষতির সম্মুখীন হবে। ইম্পোর্টাররাও কিন্তু সাময়িকভাবে একটা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। বর্তমানে যে রপ্তানি এবং আমদানি বাণিজ্য চলছে খুব স্মুথলি, সেই ক্ষেত্রে আমরা কোনো পক্ষই আমরা এই ধর্মঘটের পক্ষে না। আমরা চাই যে আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান হোক এবং দেশের আমদানি এবং রপ্তানি বাণিজ্য যাতে এগিয়ে যায়। চট্টগ্রাম বন্দর ও বন্দরে বহির্নোঙরে এই মুহূর্তে 70টি জাহাজের অবস্থান রয়েছে। এছাড়া ডেলিভারিযোগ্য কন্টেনার রয়েছে 4000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের মাঠকে নিজের সম্পত্তি দাবি করে পুরো মাঠে কলা গাছ লাগানোর অভিযোগ উঠেছে স্থানীয় একজনের বিরুদ্ধে। দীর্ঘ 1.5 বছর পর গত 12ই সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠে গাছ লাগানোর বিষয়টি সবার নজরে আসে। মাঠের চারপাশে দেয়া হয়েছে বেড়া। তবে অভিযুক্তের দাবি, জমির মালিকানার সব কাগজপত্র তার আছে। এসএম আমির হামজার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিল বেষ্টিত নিম্নজলা ভূমি অঞ্চল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন। শিক্ষার প্রসারে 1958 সালে এখানকার গোপালপুর গ্রামে প্রতিষ্ঠিত করা হয় গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে বর্তমানে 11 জন শিক্ষক, 3 জন কর্মচারী ও 852 জন শিক্ষার্থী রয়েছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 12 সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা দেখতে পান তাদের বিদ্যালয়ের মাঠটি নিজের দাবি করে কলাগাছের চারা লাগিয়ে দখল করেছেন উপেন্দ্রনাথ ঠিকাদার নামক স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বারোই ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। স্কুল আসার পর দেখে আমাদের মাঠ কে বা কারা দখল করে নিয়েছে, আমরা খেলাধুলা করতে পারছি না। আমরা চাই আমাদের জন্য এই মাঠ যেন আবার উন্মুক্ত করে দেওয়া হোক। শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে খেলাধুলাটা একটা অপরিহার্য অঙ্গ বিধায় চলমান সমস্যার সমাধান আমি আপনাদের মাধ্যমে উদ্যোতন আকর্ষণ করছি। এদিকে গাছ লাগানোর কথা স্বীকার করে অভিযুক্তের দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। 35 বছর আগের কথা। এখানে আমাদের মাঠের ভিতরে অনেক জায়গা আছে, স্কুলে সেই জায়গাটা অন্যায়ভাবে দখল করে নিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষার পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি টুঙ্গিপাড়ার ইউএনএকেও জানানো হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যাতে কোনো অবস্থাতেই ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে আমরা সুদৃষ্টি রাখছি। তবে ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও বিদ্যালয়ের মাঠটি দখল মুক্ত করতে পারেনি উপজেলা প্রশাসন। সময় সংবাদ, গোপালগঞ্জ। হবিগঞ্জে 3 ভাই মিলে মালটার বাগান করে দারুণ সাড়া জাগিয়েছেন। শখের বশে শুরু করা এই মালটা এখন বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা। মাটির গুণাগুণ ঠিক থাকলে বাড়ি এক জাতের মালটা চাষ সমতল এলাকাতেও লাভজনক হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জ জেলার চুনারোঘাটের বাগবাড়ি এলাকায় বিশাল মালটা বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন সাবেক পৌর কাউন্সিলর তাজুল ইসলাম কাজল। শখের বশে 3 ভাই মিলে পৈতৃক জমিতে শুরু করেন মালটা চাষ, যেখানে রয়েছে 5 শতাধিক মালটা গাছ। 1.5 বছর পরিচর্যার পর গাছগুলোতে দেখা মিলছে সুস্বাদু ফলের। বাগানের গাছে গাছে ঝুলছে এখন থোকা থোকা মালটা, সবুজ পাতার আড়ালে ঝুলছে ছোট বড় সুদৃশ্য মালটা। বিক্রিও শুরু করেছেন বাজারে। এখন বাণিজ্যিকভাবে মালটা চাষের স্বপ্ন দেখছেন 3 ভাই। দৃষ্টিনন্দন এই বাগান দেখতে আসছেন অনেকেই, আর কষ্টের বাগানে ফল দেখে খুশি শ্রমিকরা। 1.5 বছর ধরে একটি গাছে আমরা লালন পালন করতেছি, গাছে আমরা যত্ন করতেছি, এখন গাছের মাঝে ফল আইতেছে। আমি বাগান শুরু থেকে কাজ করতেছি বাগান সুন্দর রাখার জন্য, আর এইখান থেকে যে টাকা পাই এই টাকায় আমার ফ্যামিলি চলে। বিষমুক্ত মালটা উপহার দিতে বাণিজ্যিকভাবে চাষ করার আশা বাগান মালিকের। মোটামুটি মালটা আসছে এবার প্রথম অবস্থায়, আগামীতে আরো ভালো ফলন হইবে। ফলন হইলে এলাকাবাসীকে বিষমুক্ত ফল উপহার দেওয়া সম্ভব হবে। সকল ধরনের সহযোগিতার কথা জানিয়ে এবছরই মালটা বিক্রি করে লাভবান হবেন বলে মনে করেন কৃষি কর্মকর্তা। আমরা নিয়মিত তার যে মালটা বাগান এখানে ভিজিট করছি এবং
ভিজিট করে তার সবসময় যেটা টেকনিক্যাল যে সাপোর্টটা, যে ম্যানেজমেন্ট কোন সময় কোন ম্যানেজমেন্টটা করতে হবে, এটা আমরা তাকে সার্বিক সহযোগিতা করছি। মাল্টা বাগান তৈরিতে খরচ হয়েছে 30 লাখ টাকা, আর বাজারে প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা দরে। সময় সংবাদ, হবিগঞ্জ। অবশেষে ভ্রমণের অনুমতিপ্রাপ্ত দেশের তালিকা প্রকাশের পর যুক্তরাজ্যে হোটেল কোয়ারেন্টাইন ছাড়াই প্রবেশ করতে পারছেন বাংলাদেশিরা। বিধিনিষেধ শিথিল হওয়ায় দেশে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে যাওয়ার জন্য ফ্লাইট বুকিং দিচ্ছেন। একই সঙ্গে দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকে। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। কোভিড সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে ট্রাফিক লাইট ব্যবস্থায় 3টি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য, যার মধ্যে বাংলাদেশ ছিল লাল তালিকাভুক্ত। তবে বুধবার লন্ডন স্থানীয় সময় ভোর 4টা থেকে বাংলাদেশ থেকে যাত্রীরা প্রবেশ করলে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। আর তাই ফিরে যাওয়ার প্রস্তুতি যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে দীর্ঘদিন পরে দেশে ফিরে আসারও পরিকল্পনা। দীর্ঘদিন রেড লিস্টে থাকার কারণে আমরা প্রতিনিয়ত দেশে যাওয়ার লোক দেশে যাইতে পারি নাই। এখন এটা উইথড্র করাতে আমরা খুশি। আমরা অতি শীঘ্রই নরমাল দেশে যাতায়াত করব। আমরা এখন দেশে যেতে পারবো, কোয়ারেন্টাইন করতে হবে না এখানে আসার পরে। আমরা একজন প্রবাসী এবং বাংলাদেশি হিসেবে এই খবরে খুবই আনন্দিত, এবং আমরা মোরালেস এখন সবাই প্ল্যান করছি কিভাবে বাংলাদেশে আসা যাওয়া করা যায়। লন্ডন এবং বাংলাদেশের মধ্যে যে ট্রাভেল রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে, এর জন্য প্রথমে অভিনন্দন জানাই ব্রিটিশ সরকারকে। ঢাকা লন্ডন রুটে ফ্লাইট চলাচল অনিয়মিত থাকলেও তা নিয়মিত হচ্ছে। বাংলাদেশ বিমানও নতুন করে শিডিউল ঘোষণা করেছে। প্রবাসী বাংলাদেশিরা আসন্ন ছুটিতে বাংলাদেশে আসার জন্য টিকিট বুকিং দিচ্ছেন। এয়ারলাইন্সরাও ওনাদের ফ্লাইট বৃদ্ধি করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নভেম্বর মাস থেকে 4টি ফ্লাইট ঘোষণা করেছেন, এবং অক্টোবর মাসে আরও 2টি অথবা 3টি ফ্লাইট আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা আছি আমাদের খুবই চাপের মধ্যে আছি এখন। বাংলাদেশ থেকে এতদিন যুক্তরাজ্যে ভ্রমণে গেলে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে বাধ্যতামূলক 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন ও পিসিআর পরীক্ষা বাবদ 2,285 পাউন্ড ব্যয় করতে হতো বাংলাদেশি টাকায়, যা ছিল প্রায় 2,70,000 টাকার সমপরিমাণ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাতিসংঘ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন তার দেশ স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রথমবার দেয়া বক্তব্যে বাইডেন বলেন, আফগান যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার কূটনীতির নতুন যুগে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে বক্তৃতায় বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, বেশ কিছু বিষয়ে মতবিরোধ থাকার পরও উদ্ভূত চ্যালেঞ্জের শান্তিপূর্ণ সমাধানের জন্য যে কোনো দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটি নতুন করে কোনো স্নায়ুযুদ্ধে জড়াবে না। একই সঙ্গে গ্লোবাল লিডারশিপ বা বিশ্ব মোড়লের ভূমিকায় আবারও যুক্তরাষ্ট্র তার পুরনো স্থান উদ্ধার করবে বলেও আশা প্রকাশ করেন বাইডেন। We've ended 20 years of conflict in Afghanistan. And as we close this period of relentless war, 2 দশকের আফগান যুদ্ধ থেকে খালি হাতে ফেরার জন্য দেশে বিদেশে তীব্র সমালোচনার শিকার বাইডেন আরও বলেন, আফগান যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার কূটনীতির এক নতুন যুগে প্রবেশ করেছে। যদি প্রয়োজন হয় তাহলে শক্তি প্রয়োগের প্রস্তুতিও নেবে যুক্তরাষ্ট্র। এর আগে বাইডেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করেন। let's make our better future now. লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চট্টগ্রামে 2 ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের প্রত্যেকের দেহে 99% বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। আর যারা শুধু প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে 62% শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এছাড়া ভ্যাকসিন না নিয়েও প্রাকৃতিকভাবে 50% শরীরে অ্যান্টিবডি তৈরি হলেও তা অন্যান্যদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম। গত 6 মাস ধরে টানা গবেষণা চালিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন একদল চিকিৎসক ও গবেষক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে করোনার ভ্যাকসিন প্রয়োগের শুরুর দিকে সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণে যে অনীহা ছিল, সময় গড়ানোর সাথে সাথে অনেকটা কেটে গেছে। চলতি বছরের মার্চ মাস থেকে 701 গবেষণায় দেখা গেছে 2 ডোজ ভ্যাকসিন গ্রহণকারী 231 জনের মধ্যে 99.13% শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তার বিপরীতে প্রথম ডোজ নেওয়া 223 জনের মধ্যে 62.33% শরীরে তৈরি হয়েছে অ্যান্টিবডি। যারা কোনো ধরনের টিকা নেননি, হয়তো প্রাকৃতিকগতভাবে কিছু অ্যান্টিবডি তাদের বডিতে তৈরি হয়ে গেছিল, তাদের যে পরিমাণটা আমরা পেয়েছি তার চাইতে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে 3 গুণ বেশি অ্যান্টিবডির পরিমাণ আছে, আর যারা দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের মধ্যে 5 গুণ বেশি অ্যান্টিবডির পরিমাণ আছে। গবেষণায় তথ্য দেওয়া 292 জন কোনো ভ্যাকসিন গ্রহণ করেননি। এদের মধ্যে পোশাক শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা ছিল তুলনামূলক বেশি। এদের 50% শরীরেও অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে ভ্যাকসিন গ্রহণকারীদের তুলনায় তাদের অ্যান্টিবডির কার্যকারিতা অনেকটা কম। দ্বিতীয় ডোজ যারা ভ্যাকসিন নিয়েছেন তারা কোভিড থেকে সুরক্ষা। 6 মাস পর্যন্ত আমরা দেখলাম যে এই পরিমাণ কমেছে, সেটা কিন্তু আমাদের কোভিডের সুরক্ষা দেওয়ার মতো অবস্থায় আছে। গবেষণায় দেখা গেছে প্রথম ডোজ গ্রহণের প্রথম মাসে গড়ে অ্যান্টিবডির পরিমাণ 175 ডিউ মিলিলিটার থাকলেও দ্বিতীয় মাসে তা 25% কমে যায়, কিন্তু দ্বিতীয় ডোজ গ্রহণের 2 মাসের মধ্যে তা 324 ডিউ মিলিলিটারে এসে দাঁড়ায়। প্রতি মাসে কিছুটা কমলেও ষষ্ঠ মাসে হ্রাসের হার 3% এসে দাঁড়ায়। অর্থাৎ 2 ডোজ গ্রহণের 6 মাস পর্যন্ত অ্যান্টিবডি পুরোপুরি অক্ষুণ্ণ থাকছে। টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চ 100%-এর কাছাকাছি চলে যাচ্ছে, এটা একটা বিষয়। আর অসম্পূর্ণ টিকা দিলে আমরা পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। পেশাগত দিক থেকে চিকিৎসক, নার্স এবং রোগীর অ্যাটেন্ডেন্টদের মধ্যে অ্যান্টিবডি তৈরির হার বেশি ছিল। আর 20 সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে 13,71,980 জন প্রথম ডোজ এবং 9,79,142 জন দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জে মীর কাদিম মাছের আড়তে ইলিশ সহ হরেক রকম মাছের বিপুল সমারোহ। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। শুধু ইলিশ আর ইলিশ, মুন্সিগঞ্জের মীর কাদিম মৎস্য আড়তে আছে অন্যান্য মাছও। তবে উপকূলীয় অঞ্চলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়া ইলিশের বেশি ছড়াছড়ি ধলেশ্বরীর তীরের এই হাটটিতে। 700 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 600 থেকে 800 টাকা। 1 কেজি ওজনের ইলিশ 900 থেকে 1000 টাকা। বড় ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত। 900, 950, 1000 টাকা কেজি আজকে বিক্রি হয়েছে। মাছের দাম কম, এই জন্য সবাই যে আগে 37 বেশি গেছে, এখন পুরো ইলিশ এখন 250 টাকা বিক্রি হইতেছে। পাঙ্গাস, রুই, কাতল, চিতল, বোয়াল, শিং ও কই সহ নদী, পুকুর এবং খাল বিলের তাজা মাছের পাশাপাশি সামুদ্রিক মাছেরও সমারোহ এখানে। মাছের এই বৈচিত্র্যের কারণে পুরো অঞ্চলের হাট বাজারগুলোর খুচরা বিক্রেতারা ছুটে আসেন এখানে। এখানকার মাছগুলি ভালো, এই জন্য আবার দামে কম পাওয়া যায়। প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী মাছ এখানে পাওয়া যায়। সামুদ্রিক মাছ, নদীর মাছ পাওয়া যায় এবং দামেও সাশ্রয়। নাব্যের অভাবে মীর কাদিম ঘাটে লং ভিড়তে না পারায় উপকূলীয় জেলার মাছ ঘাটে আসতে সমস্যা হচ্ছে। নাব্যতার জন্য লস মুসুগুজ বিড়ে ইন থেকে মাছ আনতে সঙ্গে রাস্তাতে চুরি ডাকাতি চিন্তায় হয়। প্রতিদিন ভোরে এই হাটে 2 ঘন্টা চলে ধুম বেচা কেনা। শতাব্দী প্রাচীন এই মাছের হাটে 40টি আড়ত ঘিরে প্রায় 1500 মানুষের রুটি রুজি। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সবচেয়ে বড় মাছের আড়ত দিঘির পাড়। ভোরেই পদ্মার ইলিশ সহ স্থানীয় নদীনালা, খাল বিলের তাজা মাছের পসরা বসে আড়তে। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আপনি যেমনটি বলছেন যে এই পদ্মা পাড়ের যে মাছের আড়ত, সেখানে কিন্তু পদ্মার ইলিশের যেমন আকর্ষণ, পাশাপাশি কিন্তু এই পদ্মার যে মিঠা পানিতে হরেক রকমের মাছ, সেগুলো কিন্তু সমারোহ এই ভোর থেকে শুরু হয়েছে। এবং এখানকার যারা জেলে আছেন সরাসরি এই বাজারে মাছ নিয়ে আসছেন। এবং এখানে কিন্তু এখন 44টি আড়ত রয়েছে এই হাটে। এবং এ পর্যন্ত 7 বার নদী ভাঙনে বিলীন হওয়ার পরে কিন্তু এই হাটের কদর কমেনি। কারণ
কারণ এই হাটের প্রতি মানুষের আস্থা, সে কারণে এই অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে কিন্তু জেলেরা যেমন মাছ নিয়ে আসেন, পাইকার নানা অঞ্চল থেকে আসে, রাজধানী ঢাকা থেকে এই সুস্বাদু পদ্মার হরেক রকমের মাছ কিনবার জন্য আসে। তো এখানে আপনি দেখছেন যে পদ্মার ইলিশ, এই বাজারে কিন্তু পদ্মার ইলিশ ছাড়া কোনো উপকূলীয় ইলিশ পাওয়া যাচ্ছে না, এবং এই দেশি মাছ থাকবার কারণে কিন্তু এই বাজারের মূল বৈশিষ্ট্য। তো আমরা এই ইলিশ বিক্রেতার কাছে জানতে চাইবো যে ইলিশের কি দাম আজকে, আপনি যদি আমাদেরকে বলতেন। এটা ভাই কেজি 1250 টাকা পদ্মার তাজা ইলিশ, আর এটা হলো 1300 টাকা কেজি। দাম দেখেন আমাদেরকে, একবারে টাটকা ইলিশ, একবারে পদ্মার অরিজিনাল। আচ্ছা, এটা এত দাম কেন? এটা ভাই পদ্মার তাজা মাছ, একবারে অরিজিনাল পদ্মার। এটা সেই জন্য একটু দাম বেশি। বরফের ডাবার আছে, ওটা রিকি বাজারে, এটা দাম কম। এটা হলো পদ্মার এখানে মাছ, এটা রেট বেশি। ধন্যবাদ আপনাকে। তো তিনি বলছিলেন যে পদ্মার ইলিশের কারণে চাহিদা বেশি, সে কারণেই তারা বড় ইলিশ 1300 টাকা কেজি দরে এবং 1250 টাকা কেজি দরে বিক্রি করছেন। এর বাইরেও কিন্তু ছোট আকারে যে ইলিশ আছে সেগুলোর দাম কিন্তু আরেকটু সস্তা। এখানে যারা জেলেরা বলছেন যে 600 থেকে 700 টাকা কেজি দরে যে ইলিশ, সেগুলো কিন্তু 700-800 গ্রাম ওজনের। এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে চিংড়ি মাছ এখানে তাজা, এই পদ্মার চিংড়ি, এবং এখানে দেশি কই কিন্তু 500 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিং বিক্রি হচ্ছে 300 থেকে 700 টাকা কেজি দরে। রিঠা মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকা কেজি দরে। চিতল বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। নদীর যে রুই, সেই রুই বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকা কেজি দরে। আর যে চিংড়ি আপনারা দেখছেন, এই বড় আকারের চিংড়ি কিন্তু 900 টাকা কেজিতে, কিন্তু এই ছোট আকারের যে চিংড়ি সেগুলো কিন্তু 450 পাওয়া যাচ্ছে। পাবদা বিক্রি হচ্ছে কিন্তু এখানে 500 থেকে 900 টাকা কেজি দরে। নদীর পাঙ্গাস বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা কেজি দরে। আয়ের বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা কেজি দরে। এবং এখানে শোল মাছ কিন্তু পাওয়া যাচ্ছে, সেটি 200 থেকে 600 টাকা কেজি দরে। ট্যাংরা 200 থেকে 500 টাকা কেজি দরে। বোয়াল বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা কেজি দরে। এবং গজার মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দরে। এবং নানা রকম আপনারা যে দেখছেন যে এই খল্লা মাছ, এবং এই পদ্মার এই বিখ্যাত খল্লা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে এই যে বাজারের কদর, এখানে এত মাছের সমারোহ, এবং মানুষজন এখানে কেন মাছ কিনতে আসেন, এই ব্যাপারে আমরা এই বাজারের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল করিমের সঙ্গে আমরা জানতে চাইব যে আপনি যদি একটু জানাতেন যে এই যে মাছের যে বিখ্যাত একটি এই দিঘিরপাড় আড়ত, এই আড়তের এই কদর এত বেশি কেন? লোকজন কেন এখানে মাছ কিনতে আসেন? দিঘিরপাড় একটি অতি বাহ্য দিঘিরপাড়, নদী ভাঙ্গার কারণও তারপরও দিঘিরপাড় মাছ বাজারের এত মাছ যে বিক্রি হয়, এখান থেকে বিভিন্ন জায়গায় ঢাকা, নারায়ণগঞ্জ, আপনার বাইরে বালিগাঁও, টঙ্গিবাড়ি, আইরল, শ্রীনগর, সিরাজদিঘা, দিঘিরপাড়, আলদি, পুরা, আপনার ধলাগাঁও, মুন্সিগঞ্জ পর্যন্ত পাইকার আসে এখানে মাছ কেনার জন্য। আপনার আমাদের এই দিঘিরপাড়ের মাছ এত সুন্দর, পদ্মার মাছ অন্য কোনো নদীর মাছ এত সুস্বাদু না। এই জন্য বিভিন্ন জায়গা থেকে এই পাইকারগুলো আসে মাছ কেনার জন্য। এবং মাছ কিনতে এত সুন্দর, কোনো রকম অসুবিধা হয় না, কোনো রকম জোর জুলুম হয় না, কেউ থেকে কেউ টাইনা মাছ নিয়ে যায় না। এই জন্য পাইকাররা মাছ কিনতে আসে এবং জেলেরও মাছ নিয়ে এখানে আসে। ইলিশ মাছ তো আমরা দেখছি প্রচুর আছে বাজারে, কিন্তু দামটা বেশি কেন ইলিশের? পদ্মার ইলিশ মাছের স্বাদটা খুব বেশি, অন্য নদীর মাছের তুলনায় পদ্মার ইলিশটা খুব ভালো। এই জন্য পদ্মা ইলিশের মাছটার দামটা একটু বেশি। ধন্যবাদ আপনাকে। তো তিনি যেমনটি বলছিলেন যে এই যে মিঠা পানির মাছ, এবং এখানে কিন্তু বিভিন্ন যে চর এলাকা সহ আশপাশের এলাকায় যারা বসতি আছেন, তাদের কিন্তু জেলে নৌকা আছে এবং তাদের জাল রয়েছে। তারা কিন্তু এই পদ্মায় মাছ শিকারের পরে কিন্তু ভোরবেলা মাছ নিয়ে চলে আসেন সরাসরি এই হাটে, এবং এখানে কিন্তু পাইকারি ডাকে মাছ বিক্রি হয়, খুচরা বিক্রি হয়। অনেক শৌখিন ক্রেতারা এখানে মাছ কিনতে আসছেন, গাড়ি নিয়ে আমরা দেখছি অপেক্ষা করছেন এই তাজা মাছ কিনবার জন্যে। এবং বিভিন্ন অঞ্চলের পাইকাররা কিন্তু মাছ কিনে নিয়ে আশপাশের যে খুচরা বাজার সেখানে বিক্রি করছেন। তো এই যে দিঘিরপাড়, এটি হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বৃহৎ বাজার। এই মাছের বাজারের যে এখানকার ক্রেতা বিক্রেতা, তাদের পদচারণায় মুখরিত থাকে। কিন্তু এই ভোরবেলা এই ছিল এখানকার সবশেষ খবর। মুন্সিগঞ্জ থেকে মাছ বাজারের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। ভোরের সময় আরও থাকছে
কাপ্তাই হ্রদে কচুরিপানার জঞ্জালে নাকাল রাঙামাটিবাসী। ব্যাহত যোগাযোগ। 9 বছর আগে হারভেস্টার মেশিন কেনা হলেও নেই কোনো উদ্যোগ। প্রস্তুত পায়রা সেতু। আগামী মাসে যে কোনো দিন চলাচলের জন্য খুলে দেয়া হবে। সাগরকন্যা কুয়াকাটার পর্যটন সম্ভাবনা মাথায় রেখে সেতুটির নান্দনিক রূপে গড়ে তোলা হয়েছে। এটি চালু হলে কুয়াকাটা ও পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে রাজধানী ঢাকার ফেরি মুক্ত যোগাযোগ স্থাপিত হবে। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল বিভাগের মানুষের অপেক্ষার দিন প্রায় শেষ। চালু হচ্ছে পায়রা সেতু। মূল সেতুর 99% কাজ শেষ। এখন টোল প্লাজা ও প্রশাসন ভবনের শেষ ধাপের কাজ চলছে। 4 লেন বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য 1470 মিটার, প্রস্থ 19.76 মিটার আর অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য 1268 মিটার। সেতুটিতে রয়েছে 32টি স্প্যান আর 31টি পিয়ার। বরিশাল পটুয়াখালী মহাসড়কে নির্মিত সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়ার খবরে খুশি স্থানীয়রা। ফেরিতে জামজমাট বাইজে থাকতো, কিন্তু আজকে ব্রিজটা হওয়ার কারণে অনেক সুন্দর, তাড়াতাড়ি সবাই যাতায়াত করতে পারবে। পায়রা সেতু হওয়ার কারণে আমাদের এলাকার উন্নত, আমাদের উন্নত। সেতু হওয়ার কারণে এলাকার অনেক উন্নয়ন হবে, এটা ভেবে আমরা অনেক খুশি। টোল প্লাজার কাজ শেষ হলেই উদ্বোধন করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। রোড মার্কিং এবং বিটুমিনের কাজ শেষ হয়ে গেছে। এখন মূলত সংযোগ সড়কের রোড মার্কিং এবং টোল প্লাজার কাজ চলমান রয়েছে এবং টোল স্কেলের কাজ, হোয়াইট স্কেলের কাজ চলমান রয়েছে। এগুলো কাজ শেষ হলেই আমরা উদ্বোধনের দিকে চলে যাব। ভূমিকম্প সহনীয় করে সেতুটি নির্মাণ করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ভূমিকম্পের জন্য যে সিসমিক ট্রান্সমিট ইউনিট আমরা STU বলি, সেটি আমরা অলরেডি আমাদের ব্রিজের গার্ডারের নিচে আমরা স্থাপন করেছি। নৌযানের আঘাত থেকে রক্ষা করার জন্য আমরা পিয়ার ফেন্ডার প্রোভাইড করেছি এবং যদি কোনো আঘাত করেও কোনো নৌযান, সেটা আমার সরাসরি পিয়ারে আসবে না। জমি অধিগ্রহণ থেকে শুরু করে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে 1347 কোটি টাকা। একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছে। কুয়েত, ওপেক ফান্ড এবং বাংলাদেশ সরকার যৌথভাবে অর্থায়ন করেছে। সাগরকন্যা কুয়াকাটার পর্যটকদের আকৃষ্ট করতে সেতুটি দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। শুধু সেতু নির্মাণে ব্যয় হয়েছে 1118 কোটি টাকা। সেতুটি বরিশাল তথা উপকূলীয় এলাকার মানুষের অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে, বদলে দেবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা সেতু থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। দীর্ঘ 1 যুগ ধরে পটুয়াখালী জেলা থেকে সদর উপজেলার 5 ইউনিয়নের যাতায়াতের প্রধান সড়কটির বেহাল অবস্থা। সড়কটি অনেকদিন পর্যন্ত সংস্কার না করায় বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয় চলাচলকারীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাদারবুনিয়া ইউনিয়নে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী সদর উপজেলা থেকে যে 5টি ইউনিয়নের একমাত্র সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা এই রাস্তাটি, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই রাস্তাটি কোনো সংস্কার না হয় এখানকার মানুষের আসলে যোগাযোগের খুব সমস্যা পড়ে আছে। আপনার পিছনে যে দেখতে পাচ্ছেন যে খাদাখন্দে ভরা রয়েছে এই রাস্তাটি। পটুয়াখালী সদর উপজেলা যে হেডকোয়ার্টার বলি, এ থেকে বড় বিঘাই, ছোট বিঘাই, মরিচবুনিয়া, মাদারবুনিয়া এবং কালিকাপুর ইউনিয়নে কিছু এলাকার এই যে 22 কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে চলাচল করে। তবে গত 1 দশকে এই সড়কটি সংস্কার না করায় সড়কটি এখন একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সংকট সমাধানে বিগত দিনে এলাকাবাসী মানববন্ধন, তারপর এই সড়কে যে কাদাগুলো হয়ে গেছে, ইট বের হয়ে যে না গর্ত সৃষ্টি হয়েছিল, এই গর্তে ধান চাষ করেছিল এবং বড় বড় গর্তে যে বৃষ্টির পানি জমেছিল, এতে মাছ চাষ করে এলাকাবাসী কিন্তু প্রতিবাদ জানালেও এর কোনো প্রতিকার মেলেনি। এখনো প্রতিদিন এই সড়কে যোগাযোগ চলতে গিয়ে ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা, এমনকি বিগত দিনে প্রাণহানির ঘটনা খবর পাওয়া গেছে এখান থেকে। এদিকে রাস্তাটি চলাচলের উপযোগী না থাকায় এখানে যদি
কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে অথবা যদি প্রসূতি মায়েরা যদি সদর হাসপাতালে যাওয়ার চেষ্টা করে কিন্তু আসলে সেটা পারে না। কারণ হলো যে অটো অ্যাম্বুলেন্সকে খবর দিলে সেই অ্যাম্বুলেন্স কিন্তু এখানে আসে না, যার কারণে অ্যাম্বুলেন্স না আসার কারণে এখানে মানুষের পড়তে হয় বড় সমস্যায়। কারণ যাতায়াতের এখানে মানুষ মোটর সাইকেলে কিছু যাতায়াত করে, তবে মোটর সাইকেল কিছু দূর যাওয়ার পরে আর মোটর সাইকেল নামতে হয়, যাত্রীদের আবার উঠতে হয়। এখানকে এই যে 5টি ইউনিয়নের কৃষকের একমাত্র সবজি চাষ হয়। কৃষকরা তাদের চাষকৃত সবজি যে জেলা সদরে নিয়ে যাবে এই নিয়ে বিক্রি করে, কিন্তু তাদের যে নেওয়ার জন্য যে যানবাহনটা দরকার সে যানবাহনটা আসলে তারা পারে না। কারণ যেহেতু এই জায়গায় কোনো ছোট ট্রাক ঢুকতে পারে না, সেজন্য সবজি এখানেই অনেক নষ্ট হয়ে গেছে, এরকম খবর আমরা পেয়েছি। তবে সঠিক এখানে যে স্কুল কলেজ রয়েছে, এখানে স্কুলের যারা শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছে, শিক্ষকরা বেশিরভাগই জেলা সদর থেকে যাতায়াত করে এখানে, কিন্তু জেলা সদর থেকে আসা তাদের একটা দুর্ভোগের সৃষ্টি হয় এই স্কুলে আসতে গিয়ে, এবং অনেক শিক্ষক দুর্ঘটনার শিকারও হয়েছে এবং সংবাদ আমরা পেয়েছি। তবে একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা যে বিষয়টা জানাইছে তারা সঠিক সময় স্কুলে যেতে পারে না, যার কারণে এই সমস্যাটা বেশি সমস্যা হয়। তবে আমি এই যে সংকট সমাধানে আমি পটুয়াখালী যে স্থানীয় সরকার যে নির্বাহী প্রকৌশলী আছে তার সাথে আমি কথা বলেছি, এই সংকট সমাধানের কি বিষয়ে তারা কি পদক্ষেপ নিয়েছেন। তারা যে বিষয়টা আমাকে জানিয়েছে যে ইতিমধ্যে তারা 4টি ধাপে টেন্ডার আহ্বান করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত টেন্ডার কল করা হয়েছিল এতে যে পরিমাণ লোয়েস্ট মানে যে পরিমাণ টাকা মানে কম দেওয়া হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান, তাতে তারা কাজ দেয়নি। পরবর্তীতে আবার নতুন করে টেন্ডার আহ্বান করা হয়েছে এবং এই টেন্ডারের 4টি টেন্ডারে আহ্বান করা হয়েছে এবং এই বছরের শেষের দিকেই কাজ শুরুর কথা জানিয়েছে পটুয়াখালী এলজিডির নির্বাহী প্রকৌশলী। এই ছিল পটুয়াখালী সদর উপজেলা থেকে খানাখন্দে বড়া সড়কটির আমার কাছে সর্বশেষ। মাদারবুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত সড়কের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। রাঙামাটির 6 উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম কাপ্তাই হ্রদ, কিন্তু এতে কচুরিপানার জঞ্জালে নাকাল রাঙামাটিবাসী। জঞ্জাল পরিষ্কারে 9 বছর আগে 2 কোটি টাকা ব্যয়ে হারভেস্টার মেশিন কেনা হলেও তা অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে। কচুরিপানা অপসারণে মেশিনটি কাজে লাগানোর আশ্বাস দেন জেলা প্রশাসক। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চলতি মাসের প্রথম সপ্তাহে রাঙামাটির কাপ্তাই হ্রদের কাইন্দারমুখ চ্যানেলে কচুরিপানার জটে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে পর্যটক সহ 4 উপজেলার মানুষ। অথচ পাহাড়ের ঢালে 4টি ড্রামের উপর রাখা আছে হারভেস্টার মেশিন। এটি কাপ্তাই হ্রদের কচুরিপানা পরিষ্কারের জন্য কোটি টাকা ব্যয়ে কেনা মেশিন। দীর্ঘদিন ব্যবহার ও রক্ষণাবেক্ষণ না করায় গুল্ললতা আর গাছের ঝরা পাতায় ভরে আছে যন্ত্রটি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অর্থায়নে হ্রদের কচুরিপানা অপসারণের জন্য হারভেস্টার মেশিনটি কিনে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জলবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষকে। কিন্তু অজানা কারণে কচুরিপানা অপসারণে আধুনিক মেশিনটি ব্যবহার না করে সনাতন পদ্ধতিতে ট্রাক বোটের মাধ্যমে শুধুমাত্র প্রজেক্ট এলাকার কচুরিপানা অপসারণ করছে তারা। হারভেস্টার মেশিনটা দিয়ে যদি কচুরিপানা পরিষ্কার করার আমরা জোর দাবি জানাচ্ছি। এই যন্ত্রটি যেন খুব দ্রুত ফাংশনাল হয়, কার্যকর হয়, যাতে করে আমরা সুন্দর পরিচ্ছন্ন একটি কাপ্তাই হ্রদ পেতে পারি। মেশিনটি কেন কাজে লাগানো যাচ্ছে না সেই ব্যাপারে বক্তব্য দিতে রাজি হননি জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা। এটার ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না। অবশ্য মেশিনটি সচল করতে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। হারভেস্টার মেশিনকে সচল করার জন্য সব রকমের উদ্যোগ নিতে হবে, আমি নিব। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অর্থায়নে 2012 সালে 2,25 লাখ টাকা ব্যয়ে এই আধুনিক হারভেস্টার মেশিনটি কেনা হয়। সময় সংবাদ, রাঙামাটি। দিনে গরম, রাতে ঠান্ডা, এমন আবহাওয়ায় নওগাঁয় ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সদর হাসপাতালে বেড়েই চলছে রোগের চাপ। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরা ছিলেন রকিবুল ইসলাম। নওগাঁ সদর হাসপাতালে হঠাৎ করেই বেড়েছে রোগীর চাপ। সহ্য না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। গত 10 দিন ধরে ভোর রাতে ঠান্ডা আর সকাল হলেই ভ্যাপসা গরম। এতে জ্বর সর্দি সহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। বাচ্চা হঠাৎ করে ডায়রিয়া, স্যালাইন খাবার দিছিল, খাওয়াচ্ছি। রোগীটা নিয়ে আসছি আমাদের ছোট বাবু। পরিবেশটা খুবই নোংরা। ভালো মতন চিকিৎসা হচ্ছে, কিন্তু মেঝেতে চিকিৎসা হচ্ছে। আবহাওয়ার কারণে বাচ্চা একটু সমস্যাই হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী আমরা বেড পাই নাই, মেঝেতে চিকিৎসা করা হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশ। বেড সংখ্যা হচ্ছে মাত্র 26টা, আর সেখানে এখন রোগী আছে 57টা। বাট আমাদের কোনো নার্সিং স্টাফ বা আয়াদের সংখ্যা খুবই কম। এমন আবহাওয়ায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ শিশু বিশেষজ্ঞদের। মায়েদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মায়েদের জন্য আমার পরামর্শ, আপনার বাচ্চার অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন, যেন বাচ্চাটা ঘেমেও না যায়, আবার বাচ্চাটা যেন গরমও না লাগে। তরল জাতীয় খাবারটা যাতে বেশি দিবেন, যাতে বাচ্চার শরীরের পানি ঘাটতি, ডিহাইড্রেশন না হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নওগাঁ সদর হাসপাতালে 10 শয্যা শিশু ওয়ার্ডে 58 জন এবং অন্যান্য বিভাগে 300-র বেশি রোগী ভর্তি রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালু করা হয়েছে। এতে রোগী, স্বজনসহ স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে। চিকিৎসকরা বলছেন, এই অক্সিজেন সেবার মাধ্যমে শ্বাসকষ্টের রোগীদের দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে। পাশাপাশি আইসিইউ বেড স্থাপনের পথও অনেকটা সহজ হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েল রহমানের ছবিতে রিপোর্ট। 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সোমবার আনুষ্ঠানিকভাবে চালু করা হয় সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্ল্যান্ট। এতে স্বস্তি প্রকাশ করেন রোগী ও তাদের স্বজনরা। নিরবচ্ছিন্ন সেবা চালু রাখার দাবিও তাদের। হাই ফ্লো অক্সিজেন দেওয়ার জন্য যারা ঢাকা বা দূর দূরান্তে উচ্চতর সেন্টারে পাঠানো হতো, তাদের পাঠানোর হার অনেক কমে যাবে। এটার জন্য এই হাসপাতাল কর্তৃপক্ষ যেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে এবং এটা সঠিকভাবে ব্যবহার করা হয়। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট যেটা ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এমপি সাহেব শুরু করেছে, আসলে শুনে বা দেখে বাস্তবে এটা আমি সত্যি বিশেষ করে আমরা সবাই খুশি হলাম। এটা যেন মাঝপথে কোনোভাবেই বিঘ্নত না হয়। অক্সিজেন চালু হওয়াতে খুবই ভালো হয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য। এদিকে অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ায় হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার সক্ষমতা বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আইসিইউ চালুর ব্যাপারেও আশাবাদী তারা। এইটা মাধ্যমে আমরা এখন হাই ফ্লো অক্সিজেন এবং সেটা দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী অক্সিজেন সরবরাহের একটা সুব্যবস্থা তৈরি হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন ছাড়া আইসিইউ বেড চালু করার কোনো সুযোগ নাই। এখন আমাদের এটা আসছে হওয়াতে আমরা আইসিইউ বেড চালুর ব্যাপারে উদ্যোগ নেব। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের অর্থায়নে অন্তত 18 লাখ টাকা ব্যয়ে স্পেকট্রাস সোল অক্সিজেন লিমিটেড প্ল্যান্টটি স্থাপন করে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাগেরহাটের শরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় 30 জন আহত হয়েছেন। গতকাল বিকেলে শরণখোলা উপজেলার সাউথখালী এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নে ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য রিয়াদুল ইসলাম ও 5 নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আলামিনের নেতৃত্বে পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ সময় অন্তত 30 নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে 20 জনকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে এক নারী সহ 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সহিংসতার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার 3য় দফায় 2য় দিনে সাক্ষ্য দিয়েছেন মসজিদের ইমাম ও ময়নাতদন্তকারী চিকিৎসক। গতকাল সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সন্ধ্যা 7টা পর্যন্ত চলে এ সাক্ষ্য গ্রহণ। এ সময় মারিজবুনিয়া এলাকার মসজিদের ইমাম হাফেজ জহিরুল ইসলাম ও ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রণধীর দেবনাথ আদালতে সাক্ষ্য দেন। এর আগে গত 23 থেকে 25 আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফায় সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে 5 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত 2য় দফায় আরও 4 জন এবং 3য় দফায় 3 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এ নিয়ে মামলায় 83 জন সাক্ষীর মধ্যে 11 জন সাক্ষ্য দিয়েছেন। ডিপ্লোমা কোর্স 3 বছরের পরিবর্তে 4 বছর করা সহ 4 দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।
গতকাল সকালে এ নিয়ে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্র শিক্ষকরা সমবেত হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর রেলগেট, গোরহাঙ্গা সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশনের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয়। আন্দোলনকারীরা এ সময় 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স আগের মতো 4 বছরে বহাল রাখা, ন্যাশনাল বিল্ডিং কোড 2020 ও ঢাকা ইমারত বিধিমালা 2008-এর ধারা উপধারা সংশোধন করে গ্যাজেট প্রকাশ করার দাবি জানান। মানিকগঞ্জে 5,000-এর বেশি প্রতিবন্ধীকে উপার্জনে দক্ষ করা হয়েছে। উন্নয়ন সংগঠন DRRA এর মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এক কর্মশালায় বিস্তারিত জানানো হয়। এ সময় দক্ষ প্রতিবন্ধীরা তাদের সফলতার নানা দিক তুলে ধরেন। জেলায় 24,000 প্রতিবন্ধীর মধ্যে 5,020 জন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ। পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের সম্মানে ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদের উদ্যোগে শেখ রাসেল শিশু পার্কের সামনে সার্কিট হাউস মোড়ে ভাস্কর্যের উদ্বোধন হয়। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ চেতনা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়। জেলার 8টি উপজেলায় ভাস্কর্য স্থাপন করা হবে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন। হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কৃষি অফিসার হলরুমে এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা সহ আরও অনেকে। পরে কৃষি পুনর্বাসনের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে পেঁয়াজ, পাট, মাসকালাই বীজসহ ইউরিয়া ও টিএসপি সার বিতরণ করা হয়। কুয়েতের সুক আল ওয়াতানিয়া প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটার জন্য একটি পছন্দের শপিং মল। নিজেদের পছন্দসই বা পরিবার পরিজনদের জন্য পণ্য কিনতে সব শ্রেণী পেশার বাংলাদেশি ভিড় করেন এখানে। এখানকার ব্যবসায়ীদের অধিকাংশই বাঙালি। কোভিড সংক্রমণ কমে আসায় বেচাকেনা বাড়ায় খুশি বিক্রেতারা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় কুয়েতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য, বেচাকেনায় বেড়েছে প্রাণচাঞ্চলতা। ফলে ব্যবসায়ীরা অনেকটা ফুরফুরে মেজাজে আছেন। কুয়েতের সুক আল ওতানিয়ার ব্যবসায়ীরা আশা করছেন এবার তারা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। এই এলাকার বিপণী বিতানগুলোতে প্রায় 2 শতাধিক বাংলাদেশি ব্যবসা করছেন। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেচাকেনা বাড়ায় খুশি তারা। অত্যন্ত আনন্দিত এবং খুশি এজন্য যে লকডাউন এখন উঠে যাওয়াতে আমাদের ব্যবসার থেকে খুব ভালো। লকডাউন উঠিয়ে দিয়েছি, এখন আমাদের ব্যবসা বাণিজ্য আগের চেয়ে আল্লাহর রহমত ভালো চলছে। কাস্টমাররা আসতেছেন, আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ উন্নতির দিকে যাবে। স্বাভাবিক জীবন ফিরে আসতেছে ক্রমান্বয়ে। আমরা দেখতেছি স্বাস্থ্যবিধি মেনে এখন করোনা কালীন কেটে যে নতুন করে সবার স্বাভাবিক হচ্ছে। কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশির বাস। এর মধ্যে কিছু প্রবাসী ব্যবসায়ী এই এলাকার মার্কেটে মোবাইল, স্টেশনারি, কাপড়, রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত আছেন। তাদের আয় বাড়ায় রেমিটেন্সও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। সময় সংবাদ, কুয়েত। ইতালিতে করোনাকালেও প্রবাসী বাংলাদেশিরা কৃষি খাতে সফলতা পেয়েছেন। দেশটির বিভিন্ন শহরে ভেজাল মুক্ত সবজি উৎপাদন করে প্রবাসীরা দেশি খাবারের চাহিদা মেটাচ্ছেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও কর্মসংস্থান হচ্ছে। দেশের রেমিটেন্স পাঠাতেও তাদের ভূমিকা রয়েছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালির বিভিন্ন সরকারি খাস জমি বর্গা নিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশি শাকসবজি উৎপাদন করে সাফল্য দেখিয়েছেন। লাউ, ঝিঙে, করলা, মিষ্টি কুমড়া, পুঁই শাক, লাল শাক, কলমি শাক, পাট শাক সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছেন তারা। ইতালির চাহিদা মিটিয়ে তারা ব্রিটেন, ফ্রান্স, জার্মান সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তা রফতানিও করছেন। এবার সবজির বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে কৃষকরা জানান, আগের তুলনায় এবার তারা বেশি লাভবান হবেন। বিশেষ করে আমরা বাংলাদেশ সবজি নিজেরা রান্না করে খেতে পারি, কিনতে হয় না। বছর এখানে আমরা ফ্রি পাই এবং কি মালিকও ভালো,
টাকা পয়সা আমাদের যখন যা চাই তা দিয়ে দেয়। যে পরিস্থিতি দেখা যায় ভালো হবে, আশা করি আমরা ভালো করতে পারবো। তবে অবশ্যই যেহেতু পরিশ্রম করি আমাদের কিছু না কিছু অবশ্যই থাকবে, বেনিফিট আমাদের থাকবেই। ইতালির বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশিদের মধ্যে দেশি তাজা শাকসবজি সরবরাহ করতে পেরে খুশি প্রবাসীরা। বাংলাদেশিদের কর্মস্থানের সুযোগ দিতে পেরেও সন্তুষ্ট তারা। এই করোনা ভাইরাসের সময় 8-10 জন লোক আমার এখানে কর্ম করছে, তাদেরকে আমি রীতিমতো তাদেরকে বেতন ঠিক মতন দিয়ে দিছি, এবং কি ওই সময় যা দেওয়ার দরকার তার চাইতে আমি বেশি তাদেরকে সহযোগিতা করছি। বাংলাদেশি কৃষি সংশ্লিষ্টরা বলছেন ইতালিতে এ খাতে অনেক সম্ভাবনা রয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, ইতালি। সুইজারল্যান্ডের জুরিখ শহর ইউরোপের অনেক শহরের মতো এই শহরকে রাতের শহর বলা না হলেও দিনের তুলনায় এর রাতের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। সন্ধ্যার পর শহরের মধ্যখান দিয়ে বয়ে চলা নদীর তীরের সৌন্দর্য মুগ্ধ করে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও। জুরিখ ঘুরে রাতের সৌন্দর্যের কিছু অংশ তুলে এসেছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ইউরোপের অনেক শহরকে রাতের শহর বলা হলেও সুইজারল্যান্ডের জুরিখ শহরকে হয়তোবা রাতের শহর বলা হয় না, কিন্তু দিনের তুলনায় এর রাতের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। শহরের মাঝখান দিয়ে বয়ে চলা নদীর দুধারের সৌন্দর্য সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদেরও মুগ্ধ করে। সন্ধ্যার পর নদীর তীরে বসে প্রিয়জনের সাথে গল্পগুজবে সময় কাটান অনেকে। যোগাযোগ ব্যবস্থার দিক দিয়েও এই শহর অনেক উন্নত, আর এই শহরেই রয়েছে দেশটির বৃহৎ ও ব্যস্ত রেল স্টেশন। সর্বশেষ হিসাব অনুযায়ী এই শহরে 4 লাখেরও বেশি মানুষ বসবাস করেন। তবে কি সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই শহরে রয়েছেন তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান জানা যায়নি। ইউরোপের অনেক শহরেই চুরি, ছিনতাই কিংবা অপরাধ প্রবণতা দেখা গেলেও এই শহরেই তা একেবারেই কম বলা চলে। আর সাপ্তাহিক ছুটির দিন ছাড়া এখানে বাইরে মানুষের উপস্থিতি কিছুটা কম দেখা যায়। ইউরোপের বিভিন্ন দেশে ঘুরেছি, কিন্তু সুইজারল্যান্ডের মতো আমি এরকম জায়গা কোথাও দেখি নাই। সুইজারল্যান্ডে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন 4000 ইউরোর কাছাকাছি, বাংলাদেশি টাকার হিসাবে প্রায় 4 লাখের কাছাকাছি। তবে আয় যেমন ব্যয়ও তেমন এখানে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে যে কোনো জিনিসপত্রের দাম দ্বিগুণেরও বেশি। চুরি, ছিনতাই একেবারে কম হওয়ায় এখানে নির্বিঘ্নেই সাধারণ মানুষ চলাফেরা করেন। এই নদী তীরে বসে প্রিয়জনকে সাথে নিয়ে পূর্ণিমার জ্যোৎস্নার সৌন্দর্য কিংবা রাতের সৌন্দর্য পর্যটকদের কাছে খুবই উপভোগ্য। আর তাই হয়তো জুরিখ রাতের শহর না হলেও পর্যটকদের কাছে এর রাতের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। সুইজারল্যান্ডের জুরিখ থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারাম উৎসব দেখতে হাজারো মানুষের ঢল। লাল হলুদ শাড়ি আর খোপায় গাঁদা ফুল, রকমারি সাজে বাদ্যের তালে নেচে গিয়ে এই উৎসব উদযাপন করা হয়। উৎসবকে ঘিরে বসে বিভিন্ন পণ্যের মেলাও। নিজস্ব সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে অপসংস্কৃতি রোধ করাই এই উৎসবের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। ছন্দ আর নৃত্যর মিশেলে উৎসবের আমেজ ছড়িয়েছে নওগাঁর মহাদেবপুরে। লাল হলুদ শাড়ি আর খোপায় গাঁদা ফুলে সেজে নারীরা ঢোল, মাদল, মন্দিরার ছন্দে ও নৃত্য তুলে ধরেন কারাম উৎসবের নান্দনিকতা। মঙ্গলবার বিকেলে দৃষ্টিনন্দন পোশাকে তরুণ তরুণীরা দল বেঁধে আসতে থাকে নাটশাল মাঠে। বাহারি পোশাকের সৌন্দর্যের শোভা ছড়ানো এমন উৎসব দেখতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। সবাই একসাথে নিজস্ব ভাষায় গান গেয়ে বাদ্যর তালে পরিবেশন করে ছন্দময় নৃত্য। ঝুমের নাচ এবং আমাদের যে ঐতিহ্যবাহী কারাম নাচ, সবাই সেখানে অংশগ্রহণ করি। যতগুলো প্রতিযোগিতা, যতগুলো দল থাকে তাদেরকে সবাইকে পুরস্কার দেওয়া হয়। ছন্দময় কসরতের নান্দনিক নৃত্য দেখে বিমোহিত দর্শনার্থীরা। আদিবাসী এবং আরো অন্যান্য জাতি, তাদেরকে দেখে অনেক ভালো লাগলো। বেচাকেনা ভালোই হচ্ছে। দিনব্যাপী কারাম উৎসবকে ঘিরে নাটশাল মাঠে বসেছিল মেলা।
ভাদ্রের পূর্ণিমায় কারাম উৎসবের এই দিনটির জন্য বরেন্দ্র জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তত 15টি সম্প্রদায়ের মানুষ অপেক্ষায় থাকেন। অতীতের দুঃখ জরাকে পেছনে ফেলে আনন্দ মাতেন এই দিনে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি রক্ষার মাধ্যমে অপসংস্কৃতি রোধ করতে সরকার সবসময় সহযোগিতা দেবে বলে জানায় উপজেলা প্রশাসন। ওরা যেন এই সংস্কৃতির মধ্যে থাকতে পারে, এটার জন্য আমাদের সরকারিভাবে যে সাপোর্ট ওদেরকে দেওয়া দরকার আমরা ওদেরকে দেব। কারাম উৎসবের নৃত্য পরিবেশন করতে নওগাঁ ছাড়াও পার্শ্ববর্তী জয়পুরহাট থেকে 25টি দল অংশগ্রহণ করে। 1995 সাল থেকে এই উৎসব পালন করে আসছে উত্তরাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তত 16টি সম্প্রদায়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বিসিবির আসন্ন নির্বাচনে কোনো প্যানেল থাকছে না। পাইপলাইনের নতুন নেতৃত্বকে উৎসাহ দিতেই সভাপতি পদে থাকতে চান না। পরিচালনা পর্ষদের সভা শেষে এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। ইতোমধ্যে 171 ভোটারের তালিকা জমা হয়েছে। আর আইসিসি ইভেন্ট আয়োজনের মন্ত্রণালয় সংশ্লিষ্ট সমস্ত বিষয় প্রধানমন্ত্রী নিজে দেখভালের দায়িত্ব নিয়েছেন বলেও নিশ্চিত করেছেন বিসিবি বস। বর্তমান কমিটির শেষ সভা, বড় এজেন্ডা আসন্ন নির্বাচন। কাউন্সিলর তালিকা জমা দেওয়ার ডেডলাইন শেষ হয়েছে আগেই। এবার অপেক্ষাটা কারা নামবেন ভোট যুদ্ধে। বিসিবির সভাপতি হতে আর আগ্রহী নন পাপন। এর আগেও একাধিকবার বলেছিলেন এমন কথা। আসন্ন নির্বাচনে থাকছে না কোনো প্যানেলও। বলছেন এবারের নির্বাচন সবার জন্যই উন্মুক্ত। আমার কোনো প্যানেল নাই, যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। 174টার মধ্যে 171টি ফর্ম পেয়েছি। মনে প্রাণে মনে করি যে নতুন লোকের আসা উচিত। আমি যদি এখানে থাকি, এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। দিস ইজ আ রং থিং। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক দেশের চ্যালেঞ্জ, আমি প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক। এখন তো কেউ বলেও না। আইসিসির ভবিষ্যৎ ইভেন্টগুলোতে স্বাগতিক হতে বিড করেছে ক্রিকেট বোর্ড। খবরটি পুরনো। নতুন খবর হলো স্বাগতিক হতে পারলে পুরো বিষয়ের দেখভাল করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিভিজুয়ালি আমরা পার্টিসিপেট করেছি। T20টা আমরা শ্রীলঙ্কার সাথে করেছি। ওডিআইটা আমরা 3টা দেশ করেছি, এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে যদি কোনো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের কোনো খেলা হয় সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। সো এটা আমার মনে হয় এটা একটা বিরাট প্লাস নিউজ আমাদের জন্য। খোলাসা করলেন বিশ্বকাপের আগে সিরিজ খেলতে বিসিবির কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পরেও কেন রাজি হয়নি বিসিবি। আমাদেরকে যেটা বলেছিল যে আমাদের টিম অ্যাভেলেবেল কিনা। সো আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস বায়াবাবলের ছিল টিম, অল কোচিং স্টাফও ছুটিতে চলে গেছে। আমাদের যে ইনিশিয়াল প্ল্যানটা আছে, আমরা যে 3টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, ওখানে গিয়ে ক্যাম্প করব, ওমানে আবুধাবিতে মিলিয়ে, সেইগুলো কিন্তু কোনোটাই হবে না। সেটা আমরা বলেছি। সেই জন্য জাতীয় দল, T20 ওয়ার্ল্ড কাপ যারা স্কোয়াড, এদের কাউকে পাঠানো এই মুহূর্তে সম্ভব হবে না। জানালেন জাতীয় দলে অনেক সিনিয়র ক্রিকেটার থাকায় বিশ্বকাপে রাখা হয়নি সহ অধিনায়ক। ভাইস ক্যাপ্টেন দেওয়ার কোনো প্ল্যান আমাদের এখনো নেই আমরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ। নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশ নিলেন শেখ হাসিনা। এই গাছতলা এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? পাবলিক ঠেকা দিচ্ছে। আমরা এখানে আসলে মাথাটা ফাটে আগে, তারপর আমরা টাকা দিয়েছি, লেখা বাসা যায়। পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য নির্মূল না করে এজেন্সির মাধ্যমে দেয়া হচ্ছে বৈধতা। ক্ষুব্ধ সেবা গ্রহীতারা। মহাপরিচালকের সাফাই। 1.5 মাসের বেশি সময় পর ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ গেল বাংলাদেশের নাম। আজ থেকে ভ্রমণে লাগছে না হোটেল কোয়ারেন্টাইন। দেশে আজকে পড়া প্রবাসীদের স্বস্তি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।